নমস্কার। ঊনবিংশ শতাব্দীর যে মহিলার লেখা আজ আমি পড়ব, তার আগে সেই সময়টা কেমন ছিল সেটা জানার জন্যে একজনের লেখা থেকে একটু পাঠ করছি। সাধু সন্ন্যাসী আর ব্রাহ্মণ বদমাস দেশটা উৎসন্নে দিয়েছে। দেহি দেহি চুরি বদমাশি, এরা আবার ধর্মের প্রচারক। পয়সা নেবে, সর্বনাশ করবে, আবার বলে ছুঁয়ো না ছুঁয়ো না, আর কাজ তো ভারী। আলুতে বেগুনিতে যদি ঠেকাঠেকি হয় তাহলে কতক্ষণে ব্রহ্মাণ্ড রসাতলে যাবে। 8 বছরের মেয়ের সঙ্গে 30 বছরের পুরুষের বিয়ে দিয়ে মেয়ের মা আহ্লাদে আটখানা। 6 বছরের মেয়ের গর্ভাধানের যারা বৈজ্ঞানিক ব্যাখ্যা করেন তাদের কোন দেশি ধর্ম? এ কথাগুলি স্বামী বিবেকানন্দের। একদিকে ছিল গোঁড়া হিন্দু ধর্ম, আর একদিকে ব্রাহ্ম ধর্ম। ঐতিহাসিকরা মনে করেন যারা এইসব হিন্দু ধর্মের নানান জিনিসের বিরোধ করেছেন তারা বেশিরভাগ করেছেন পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্যের প্রভাবের ফলে। আর বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল তার মধ্যে ছিল সতী, বাল্যবিবাহ, এগুলির বিরোধ কিছু পুরুষ করেছিলেন। আর এই সময় স্ত্রী শিক্ষা বিষয়টিও আলোচিত হতে থাকে। বলা বাহুল্য, গোঁড়া হিন্দু সমাজ এই স্ত্রী শিক্ষার বিষয়টি কিন্তু ভালো চোখে দেখেননি। একে কেন্দ্র করে নানান পত্রপত্রিকায় দুরকম মতই বেরোতো। একটি মত আপনাদের না পড়ে পারছি না। এ প্রসঙ্গে বেদব্যাস সম্পাদক ভূদেব চট্টোপাধ্যায় কি লিখেছিলেন? বিদ্যা শিক্ষা নারীর পক্ষে অমঙ্গলের কারণ, কেননা ইহা দ্বারা নারীর পুত্র প্রসবোপযোগিনী শক্তিগুলির হ্রাস হয়। বিদুষী নারীগণের বক্ষদেশ সমতল হইয়া যায় এবং তাহাদের স্তনে প্রায়ই স্তন্যের সঞ্চার হয় না। যাই হোক, ব্রাহ্ম পুরুষদের এজেন্ডাতে তো মহিলাদের অন্তঃপুর থেকে বার করে শিক্ষিত করা ছিল, তাদের যোগ্য সম্মান তারা দিতে চেয়েছিলেন। যদিও শিক্ষাদানের ব্যাপারে সব ব্রাহ্ম ধর্মের পুরুষদের একমত ছিল, কিন্তু মহিলাদের কি শিক্ষা দেওয়া হবে সেটি নিয়েও কিন্তু আলাদা আলাদা মত ছিল। 1873 সালে অ্যানেট অ্যাক্রয়েডের যে স্কুলটি হয় সেখানে মেয়েদের পাঠ্যসূচিতে ছিল ভূগোল, বিজ্ঞান এবং তার সঙ্গে গৃহকর্ম। আর ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের কিন্তু শিক্ষা নিয়ে যে মত ছিল সেই মতের থেকে এই স্কুলের পাঠ্যসূচি কিন্তু একদম আলাদা ছিল। তার কারণ এই পাঠ্যসূচিটি যারা তৈরি করেছিলেন তারা কিন্তু স্ত্রী পুরুষের মধ্যে খুব একটা শিক্ষার বিভেদ করেননি। স্কুল তৈরি হলো, মেয়েরা আস্তে আস্তে পড়াশুনো শিখতে লাগলো। এর আগে আমরা কিছু মহিলাদের পড়াশুনোর কথা শুনেছি, যারা একটু একটু পড়াশুনো জানতেন। সেটা মূলত তারা হিসেব করার জন্যে বা চিঠিপত্র লেখার জন্যে। কিন্তু এরপরে যখন ফর্মাল স্কুল তৈরি হয় এবং সেখানে মেয়েরা পড়তে আরম্ভ করে, সেখানে প্রধান অন্তরায় ছিল কয়েকটি জিনিস। তার মধ্যে মূলত ছিল অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া। আজকে অবশ্য আমরা যে মহিলার লেখা পড়ব তার নাম শরৎকুমারী দেব। তিনি
শিক্ষিত ছিলেন, তার কারণ তার বাবা এবং শ্বশুর এবং স্বামী সকলেই উদারমনস্ক ছিলেন। আমরা কয়েকজন মহিলার অবশ্য দেখেছি, তাদের লেখা বা তাদের কথা শুনেছি, যারা হয়তো বিয়ের সময় পড়াশুনো জানতেন না, কিন্তু স্বামীর উৎসাহে তারা স্বামীর কাছে রাত্রিরে পড়াশুনো করেছেন এবং তাদের মধ্যে কয়েকজন বইও লিখেছেন। শরৎকুমারী দেবের কথা আপনারা হয়তো বেশিরভাগ লোকই শোনেননি, তাকে লেখিকা হিসেবে হয়তো জানেন না, যদিও তার কিছু লেখা বেরিয়েছে, কিন্তু সেটা আপনারা জানতে পারবেন। আমরা তার লেখাটির মধ্যে চলে আসি। তার লেখা আমার সংসার, যেটি প্রকাশক ছিলেন সুকুমার দত্ত, শরৎকুমারী দেবের ছোট জামাই। সুকুমার দত্ত ছিলেন বামাবোধিনীর সম্পাদক উমেশচন্দ্র দত্তের ছেলে। প্রকাশক সুকুমার দত্ত লিখছেন, লেখিকা পূজনীয় শরৎকুমারী দেব তার স্বামীর মৃত্যুর পর আমার সংসার পুস্তকখানি প্রণয়ন করেন। তিনি উহা আমাকে প্রদান করিয়া বলেন, এই পাণ্ডুলিপিখানি যত্ন করিয়া রাখিও এবং আমার মৃত্যুর পর ইহা মুদ্রিত করিয়া আমার শ্রাদ্ধ বাসরে আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করিও। কিন্তু সময়াভাবে তাহার আদ্য শ্রাদ্ধের সময় ইহা প্রকাশিত করা সম্ভবপর হয় নাই। তবে এই পুস্তকের পাণ্ডুলিপি হইতে কোনো কোনো অংশ শ্রাদ্ধ বাসরে পাঠ করা হয়। লেখিকা সুবিখ্যাত বাগবাজারের বসু বংশে পরলোকগত লোকনাথ বসু মহাশয়ের পৌত্রী ও কলিকাতা পুলিশ সুপারিনটেন্ডেন্ট স্বর্গীয় কালীনাথ বসু মহাশয়ের প্রথমা পুত্রী এবং কোন্নগর নিবাসী প্রাতঃস্মরণীয় স্বর্গীয় শিবচন্দ্র দেব মহাশয়ের পুত্রবধূ। স্বর্গীয় লোকনাথ বসু ও স্বর্গীয় শিবচন্দ্র দেব উভয়ে তদানীন্তন গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন এবং কর্মসূত্রে উভয়ের মধ্যে প্রগাঢ় হৃদ্যতা ছিল। সেই কারণে শিবচন্দ্র দেব মহাশয় তাহার একমাত্র পুত্রের জন্য তাহার পরম সুহৃদ স্বর্গীয় লোকনাথ বসু মহাশয়ের দৌহিত্রীকে অতি সমাদরে নিজ পুত্রবধূ রূপে বরণ করেন। এরপর ভূমিকা লিখছেন মন্মথনাথ ঘোষ। ওর বাবার মাইমা ছিলেন শরৎকুমারী। লেখিকার ভাষার সরলতা ও প্রাঞ্জলতা, লিখন ভঙ্গির লালিত্য মনোহারিত্য এবং সর্বোপরি উৎকৃষ্ট আত্মজীবনীর সর্বপ্রধান গুণ আন্তরিকতা এই গ্রন্থের প্রতি ছত্রে প্রকটিত হইয়াছে। নিতান্ত দুঃখের বিষয় এই যে আত্মজীবনীটা সম্পূর্ণ নহে এবং উহা লিখিত হইয়াছিল যখন বার্ধক্যে এবং সাংসারিক নানা শোকতাপে তাহার শরীর ও মন গ্রন্থ রচনার ঠিক অনুকূল ছিল না। কিন্তু যে সময়টির কতিপয় ঘটনা উহাতে লিপিবদ্ধ হইয়াছে, দেশের সামাজিক ইতিহাসে, বিশেষত ব্রাহ্ম সমাজের ইতিহাসে সে যুগটি বিশেষ স্মরণীয় যুগ এবং লেখিকা সেই যুগের প্রসিদ্ধ ব্রাহ্ম নেত্রীগণের সহিত ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধা ছিলেন বলিয়া গ্রন্থখানি সেই যুগের ইতিহাসের উপর যথেষ্ট আলোকপাত করিয়াছে। শরৎকুমারী পিতৃগৃহে বাংলা ও ইংরেজি সাহিত্যে যথেষ্ট শিক্ষালাভ করিয়াছিলেন। শ্বশুরালয়েও তিনি বিদ্যাচর্চায় বিশেষ উৎসাহ পাইয়াছিলেন, কারণ সত্যপ্রিয় দেব মহাশয় শরৎকুমারী দেবের স্বামী বিশ্ববিদ্যালয়ের উচ্চ উপাধিধারী না হইলেও বিদ্যানুরাগী ছিলেন এবং স্বগৃহে একটি প্রকাণ্ড লাইব্রেরি স্থাপিত করিয়াছিলেন। শরৎকুমারী পদ্মাবতী দেবী কল্পিত নামে কয়েকটি রচনা করিয়াছিলেন। তন্মধ্যে শান্তিকানন নামক একটি রূপক কাব্য মুদ্রিত ও প্রকাশিত হইয়াছিল। তিনি প্রসিদ্ধ ইংরেজি উপন্যাস ইস্ট লিনের একটি সুন্দর বঙ্গানুবাদ করিয়াছিলেন। তাহার পাণ্ডুলিপি
আমি দেখিয়াছিলাম। উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবোধিনী পত্রিকা, কুচবিহারের রানী নিরুপমা দেবী সম্পাদিত পরিচারিকা প্রভৃতি মাসিক পত্রাদিতেও তাহার অনেক রচনা ইতস্তত বিক্ষিপ্ত আছে। 1933-এ তাহার একমাত্র পুত্র শান্তিপ্রিয়ের মৃত্যুর পর তাহার শরীর ও মন একেবারে ভাঙিয়া পড়ে। তথাপি তিনি একদিনের জন্য মঙ্গলময় বিধাতার প্রতি বিশ্বাস হারান নাই। শরৎ কুমারী তার স্বামী সত্যপ্রিয়র জন্ম দিয়ে শুরু করছেন। প্রসঙ্গত শ্বশুর শিবচন্দ্র দেব ডক্টর অ্যান্ড্রু কম্বের শিশু স্বাস্থ্যের ওপর লেখা বইয়ের ওপর ভিত্তি করে একটি বই লিখেছিলেন, তার নাম ছিল শিশুপালন। কোন্নগর গ্রামে তার পিতামহের পুরাতন বাটির সন্নিকটে পিতার নূতন সুবৃহৎ বাসভবনে 6 সহোদরা, বহু আত্মীয়, দাস দাসী পরিবেষ্টিত গৃহে 7ই শ্রাবণ 1263 সাল ইংরেজি 22শে জুলাই 1856 সালে তাহার জন্ম হয়। সাধারণ লোকের স্বভাবের মতো তার স্বভাবের যেমন সবটা মিলিত না, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়াও তেমনি অসাধারণ রকমে ঘটিয়াছিল। পিতার শিশুপালন পুস্তক প্রণয়নের পর মাতার অসুস্থ অবস্থায় হঠাৎ 7 মাসের শেষ ভাগে তিনি ভূমিষ্ঠ হইয়া পড়েন। ভূমিষ্ঠ হওয়ার পর দেখা গেল শিশুর চোখ অবধি ফোটে নাই, অপূর্ণ অসাড় দেহ। পিতামাতা ভাবিয়া আকুল যে এ সন্তান বাঁচানো যায় কিরূপে। ইহার পূর্বে 2টি পুত্র সন্তান অনুপযুক্ত ধাত্রী দোষে বা পালনের দোষে সূতিকাগারেই বিনষ্ট হয়। কন্যা ব্যতীত আর একটিও পুত্র সন্তান না থাকায় মাতা ঠাকুরানী অনেক দেবতার দোরে মাথা কুটিয়া অনেক যাগ যজ্ঞ হোম পর্যন্ত করিয়াও আর পুত্রমুখ দর্শন করিতে পারেন নাই। যদিও বা আবার এই পুত্রটি জন্মিল, তাও অন্ধ। মাতা মনে মনে নিতান্ত দুঃখিত হইলেন। পিতা ঠাকুর যে রূপে পালনের ব্যবস্থা করিলেন তাহাতে মহা আতঙ্কিত হইলেও মুখ ফুটিয়া কিছু বলিতে পারিলেন না। পিতার অনুপস্থিতিতে পূর্বজাত পুত্রদ্বয়ের যথোপযুক্ত তত্ত্বাবধানের অভাবে যে হানি হইল, মাতার হৃদয়ে সে অনুতাপ চিরদিন জাগরূক ছিল। এবার শিশু ভূমিষ্ঠ হইবা মাত্র তাহার অপূর্ণ দেহ তুলা দ্বারা ঢাকিয়া রাখা হইল। প্রতিদিন প্রাতে 9টার সময় তুলা হইতে বাহির করিয়া স্নানের টবে সমশীতল জল দিয়া স্নান করাইয়া পিতার নিজের সম্মুখে শিশুপালন পুস্তকের নিয়মে সমস্ত কার্য করাইয়া আবার তুলা দ্বারা ঢাকা দিতেন। ঘড়ি ধরিয়া যথাসময়ে দুগ্ধ পান করানো দেখিয়া তখনকার কালে সব স্ত্রীলোকই অবাক হইতেন। পাড়ার গৃহিণীরা বলিতেন, এসব কাজে পুরুষের কথা শুনিলে চলে না। কিন্তু মাতা ঠাকুরানী সে কথায় কান দিতেন না। পিতা ঠাকুর শিশু পালনের জন্য যাহা যাহা বলিতেন তাহাই করা হইত। অনেক সন্তর্পণে 1 মাস কাটিল। তখন সূতিকাগারের বাহির করিয়া পিতা ঠাকুর শিশুর মাতা ভগিনী হইতে ধাত্রীকে পর্যন্ত অতি মনোযোগের সহিত শিশু পালনের ব্যবস্থার উপদেশ নিয়তই দিতেন। সে এক অপূর্ব কাহিনী বলিয়া মনে হয়, কারণ সেকালের বঙ্গগৃহে, বিশেষত পল্লীগ্রামে এরূপে শিশু পালনের যত্ন কাহারও ভাগ্যে ঘটিত কিনা জানি না। ছোটবেলা থেকেই শিবচন্দ্র দেব তার ছেলে সত্যপ্রিয়কে শিক্ষা দিতেন এমনভাবে যাতে তিনি বাবারই মতন নীতিপরায়ণ হয়ে ওঠেন। উনি লিখছেন যে একবার একটি দাসী সত্যপ্রিয় ছোটবেলায় তাকে সন্দেশ দেবে না বলে তাকে বলল, এই যা, ওই কাগে নিয়ে গেল। এই কথাটি শিবচন্দ্র দেব যেই শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি সেই দাসীকে দিয়ে সেই সন্দেশটি ফেলার ব্যবস্থা করলেন আর কাককে যাতে
কাক যাতে সত্যি সত্যি এসে সেটা খেতে পারে। এতটাই নীতিপরায়ণ ছোট থেকে তাকে করেছিলেন। তিনি গল্প শুনেছিলেন তার স্বামীর কাছে যে শিবচন্দ্রদেব সত্যপ্রিয় দেবের জন্মের আগেই রিটায়ারমেন্ট নিয়েছিলেন, যাতে ছেলে হবার সময় থেকে তিনি তাকে সময় দিতে পারেন, তার দেখাশোনা করাতে পারেন। আর যখন একটু বড় হয়েছিলেন তাকে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরতেন, সঙ্গে আবার খানসামাও থাকতো। আর কোথায় কোথায় না গেছেন। কলুটোলার সেন বাড়ি, জোড়াসাঁকুর ঠাকুর বাড়ি, নিমতলার প্যারীচাঁদ মিত্রের বাড়ি, উত্তরপাড়ার জয়কৃষ্ণ মুখার্জির বাড়ি। তার সত্যপ্রিয় নামের যে সার্থকতা সেটা শরৎ কুমারী বলছেন যে তিনি সেটা প্রমাণ করে গেছেন। তিনি লিখছেন, বড় আদরের সন্তান, আধার ঘরের মানিক রূপে শোভামান থাকিতেন। মাতা ঠাকুরানী অন্যান্য আত্মীয়া এবং দিদি ঠাকুরানীদের মুখে শুনিয়াছি, নিত্য নিত্য নব নব বহুমূল্য বসনভূষণে ভূষিত হইয়াও কখনো গর্ব আস্ফালন সহ সঙ্গীগণকে তাহা দেখাইবার জন্য আগ্রহ প্রকাশ করিতেন না, বরং স্কুলে যাইবার সময় মূল্যবান বসন ফেলিয়া সমপাঠী 5 জন ছেলের মতো বস্ত্র পরিতে চাইতেন। সামান্য বস্ত্র পাইবেন কোথা, তাহা তার জন্য একেবারেই ছিল না। না দিতে পারিলে মহা আবদার ধরিতেন। তখন চাকরেরা সমবয়স্ক ভাগিনেয়দের সঙ্গে বদল করিয়া পড়িতে বলিলে তাহাতে নিবৃত্ত হইতেন। শিবচন্দ্রদেব প্রথমে সত্যপ্রিয় দেবকে শিক্ষার জন্য স্কুলে ভর্তি করেননি। তিনি তার নিজের বাড়িতেই শিক্ষক দিয়ে বাংলা পড়ালেন এবং তারপরে বাংলা শিখে গেলে তারপর বাংলা পাঠশালায় ভর্তি করেন। এখনকার কালের অভিভাবকগণ সচরাচর দেখিতে পাওয়া যায়, বালকগণ বাংলায় একটু অগ্রসর না হইতেই ইংরাজি পাঠে নিযুক্ত করেন। পিতা ঠাকুর তাহা অনুমোদন করিতেন না। নিজ ভাষায় কতক দখল না পাইলে পরভাষা শিক্ষার সময় হইয়াছে মনে করিতেন না। কন্যাদেরও পণ্ডিত রাখিয়া অনেক দূর বাংলা পড়াইয়াছিলেন। ছোট দিদির সুন্দর কবিতা ও দিদির ভাবপূর্ণ ব্রহ্মসঙ্গীত যে যে পুস্তকে রহিয়াছে তাহা অনেকেই জানেন। প্রায় কোন মান্ধাতার আমলে দীনবন্ধু মিত্র সুরধুনী কাব্যে দিদিদের সুশিক্ষিতা 6 কন্যা ভারতীয় ভাব বলিয়া উল্লেখ করিয়া গিয়াছেন। এখনকার মতো তখন শিশুপাঠ্য নানাবিধ গল্পের বই একখানাও ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয়ই তখন প্রায় নতুন। কথামালাই তখন শিশুপাঠ্য একমাত্র গল্পের বই। কিছু অগ্রসর হইয়া তখনকার কালের যত বাংলা বই ক্রমে ক্রমে পড়িয়া ফেলিলে একদিকে যেমন পাঠশালার পাঠ্যপুস্তক সকল শিক্ষা করিতেন, গৃহে ইংরাজি স্কুলের মাস্টারের নিকটও ইংরেজি পাঠ শিক্ষা করিতে আরম্ভ করেন। অল্প দিনের মধ্যে পিতার প্রদত্ত ইংরাজি নানাবিধ গল্পের বই পড়িতে সক্ষম হইয়া তিনি ইংরাজি স্কুলে ভর্তি হইয়া ব্যস্ত হইলেন। কোন্নগর ব্রাহ্ম সমাজ স্থাপন করলেন শিবচন্দ্রদেব দেবেন্দ্রনাথ ঠাকুরকে এনে। তিনি সর্বপ্রথম তার পরিবারের মধ্যে ব্রাহ্ম ধর্মের বীজ রোপণ করলেন। সত্যপ্রিয় দেব যখন প্রেসিডেন্সি কলেজে পড়তেন তখন তিনি অনেক সময় কেশব সেনের বক্তৃতা শুনতে যেতেন এবং তাকে তার ভারতবর্ষীয় ব্রহ্ম মন্দিরে অনেক সময় তিনি যোগ দিতেন। ইতিপূর্বে কোন্নগর ব্রাহ্ম সমাজের সাপ্তাহিক উপাসনা কার্য কলিকাতা ও ভারতবর্ষীয় সমাজে ভাগাভাগি হইয়াছিল কেন ঠিক জানি না, কিন্তু মহর্ষি দেবের সহিত পিতা ঠাকুরের হৃদ্যতা সমানে বিদ্যমান ছিল। কিরকম আদরের সন্তান ছিলেন সত্যপ্রিয় দেব সেটা বলছেন উনি। এই শনিবারের পথ চাইয়া মাতা ও ভগ্নীগণ কিরূপ উৎকণ্ঠায় দিন কাটাইতেন
সে কথা শুনিয়া বন্ধুগণ হাসিত, বলিত, এমন আদুরে গোপালের কখনো লেখাপড়া শেখা হয় না। এফএ পরীক্ষার সময় পর্যন্ত নিকেতনে থাকিয়া পরে কৃতকার্য না হওয়ায় তিনি ব্রাহ্মনিকেতনের বাসা উঠাইয়া কোন্নগরে রহিলেন ও সেখান হইতে রেলে ডেলি প্যাসেঞ্জার হইয়া সেন্ট জেভিয়ার্স কলেজে একেবারে বিএ ক্লাসে ভর্তি হইয়া বিজ্ঞান পড়িতে আরম্ভ করিলেন। বাল্যকাল হইতে বিজ্ঞান পড়িবার ও জানিবার প্রবল ইচ্ছা ছিল। মা বলিতেন, সকল জিনিসের তথ্য জানা একটা ওর বরাবরের ঝোঁক। ছোটবেলায় সকল খেলনার কল কারখানাগুলো ভেঙে ভেঙে কোথায় কি কেমন ভাবে আছে তাই দেখত। কিন্তু তিনি মানুষটি যতটা থিওরিটিক্যাল ছিলেন, প্র্যাকটিক্যাল ততটা না থাকায় কাজে তেমন কিছু করিয়া উঠিতে পারিতেন না। মনের প্ল্যানগুলো মনেই থাকিত। যেদিন কলিকাতায় সায়েন্স অ্যাসোসিয়েশনে লেকচার শুনিতে যাইতেন, রাত্রে বাড়ি ফিরিবার সুবিধা হইত না। কনিষ্ঠ ভগ্নিপতি ডাক্তার দুকড়ি ঘোষের বাড়িতে থাকিতেন। সেই সময় কখনো কখনো দুকড়িবাবু তাহাকে আমার পিতার কাছে লইয়া যাইতেন। আমার পিতা দুকড়িবাবুর পরম বন্ধু ছিলেন। কখনো বা আমার পিতা তাহাদের উভয়কে নিমন্ত্রণ করিতেন। একদিন খাবার সময় তাহাকে হাত গুটাইয়া বসিতে থাকিতে দেখিয়া পিতা পুনঃ পুনঃ খাইতে অনুরোধ করায় দুকড়িবাবু হাসিয়া বলিলেন, ওর যে পাতে নুন পড়ে নাই। পিতা নুন দেখাইয়া বলিলেন, এই যে নুন। দুকড়িবাবু বলিলেন, ওর নুন হচ্ছে সন্দেশ। সন্দেশ গোটা 5-7 আগে পাতে না পড়লে খাইতেই পারে না। মা তখন কয়েকটা সন্দেশ পাতে তুলিয়া দিলে লজ্জায় আড়ষ্ট হইয়া খাইতে আরম্ভ করিলেন। তখনকার কালের ভদ্র ইংরেজ ও তাহাদের পত্নীগণ বাঙালিকে এত অবজ্ঞার চক্ষে দেখিতেন না, অতি সম্মানের সহিত ব্যবহার করিতেন, অথবা ঠাকুরের পদমর্যাদা বুঝিয়া আমাদের সম্মান জানাইতেন হইতে পারে। মিসেস নাইটের ভবনে ও কয়েকটি ইংরেজ ললনা ডিনার পার্টিতে এত আদর যত্ন লাভ করিয়াছিলাম, তাহা এখনো ভুলিতে পারি নাই। মাতা ঠাকুরানীকে ও আমাকে বহুমূল্য বসনভূষণে ভূষিত করিয়া তিনি ঘরের গাড়িতে নিজে সঙ্গে করিয়া লইয়া যান। পরে শ্বশুর মহাশয় যাওয়াতে তাহারা মনে করিলেন বুঝি বাঙালি বধূ শ্বশুরের সম্মুখে বাহির হয় না। যখন দেখিলেন আমি শ্বশুর মহাশয়ের সহিত কথা কইতেছি, তখন একটি মহিলা আমার স্বামীকে বলিলেন, তোমার পিতার সহিত কথা কহিতে তোমার স্ত্রী কিছুমাত্র সংকুচিত হইলেন না দেখিয়া বড়ই প্রীতা হইলাম। সব বাঙালি ঘরে এমন কেন হয় না? হইলে কত সুখের হয় বলতো? তিনি বলিলেন, পুত্রবধূকে কন্যারই মতো সদয় ব্যবহার করিলে বধূও এমনি অসংকোচ হইতে পারে, ইহা নিশ্চয়। শরৎকুমারী দেব তার বিয়ের কথা বলছেন। শরৎকুমারী দেবের যখন 9 বছর বয়স আর সত্যপ্রিয় দেবের 15 বছর বয়স, তখন কালীনাথ বোসের বন্ধু দুকড়ি ঘোষ তাদের দুজনের বিয়ে সম্বন্ধ করেন। যেহেতু শরৎকুমারীর বাবা ও শ্বশুর দুজনেই বাল্যবিবাহ বিরোধী ছিলেন, তখন বিয়ে হয় না, বিয়ে 5 বছর পরে হয়। তিনি লিখছেন বিয়ের সময়কার কথা। সেই সময় আমার পিতা আলিপুরের সন্নিকটে দুর্গাপুরের পৈতৃক বাগানবাটিতে থাকিয়া 24 পরগনা পুলিশে কর্ম করিতেন। সেই জন্য গৃহে পণ্ডিত ও মেম শিক্ষয়িত্রী দ্বারা পাঠ ও শিল্প শিক্ষা দিয়া পরে কলিকাতা পুলিশে কর্ম পাইয়া মহাত্মা কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠিত ভারতাশ্রমের স্ত্রী বিদ্যালয়ে 2 বৎসর পড়াইয়া আমার পূর্ণ 14 বৎসর ও তাঁর পূর্ণ 20 বৎসর বয়সে এই বিবাহ সম্পন্ন করেন। সেও এক অপূর্ব কাহিনী। অপূর্ব কাহিনীটি হলো, যখন যেদিন তাদের বিয়ের অনুষ্ঠান, তার একদিন আগে আইবুড়ো ভাতের দিন শরৎকুমারী দেবের বাড়িতে, কালীনাথ বোসের বাড়িতে সবাই জানতে পারলেন যে ইন্ডিয়ান মিররে বেরিয়েছিল যে এদের বিয়েটা ব্রাহ্ম ধর্মে হবে, হিন্দু ধর্মে সেটি হবে না। সেই শুনে বাড়িতে প্রচণ্ড অশান্তি হয় ও তারা বলেন
যে তাদের বাগবাজারের বাড়ি থেকে বিয়ে হবে না। তখন পিতা আচার্য কেশবচন্দ্র সেন মহাশয়ের সহিত পরামর্শ করিয়া সার্কুলার রোডে সেই রাত্রের মধ্যেই একখানি সুবৃহৎ কক্ষযুক্ত বাটি ভাড়া লইয়া সুন্দর বস্ত্রাবাসে সভা সাজাইয়া সেই লগ্নেই কন্যা পাত্রস্থ করিতে দৃঢ় সংকল্প করিলেন। বিপক্ষগণ পদে পদে বাধা দিতে লাগিলেন। ইতিপূর্বে বিবাহের নিমন্ত্রণ পত্র পৈতৃক বাটির ঠিকানা দিয়া বিতরিত হইয়াছিল। পরে মিরর প্রেসে সেই রাত্রের মধ্যে পত্র ছাপাইয়া প্রাতে বিলি হওয়াতে সময় মতো অনেকের কাছে পৌঁছয় নাই। তাহারা বাগবাজারে লাঞ্ছিত হইয়া ফিরিয়া পরে পত্র পাইয়া বিবাহ সভায় উপস্থিত হইয়াছিলেন। কেহ বা বাটিতে প্রত্যাগমন করিতেই বাধ্য হইয়াছিলেন। বাগবাজারের লোকেরা তাহাদিগকে বলিয়াছিল, ওরে বেম্বদত্তি এলো রে, পালা রে। বর আসিবার পথেও বিপক্ষগণ বাধা দিবার চেষ্টা করিয়াছিল। পিতা পূর্ব হইতেই রাস্তার মোড়ে মোড়ে ইউরোপিয়ান কনস্টেবল প্রহরী রাখায় নিরাপদে বর ও বরযাত্রী বিবাহ সভায় উপস্থিত হইলেন। কাল বিবাহ। আজ কাঁদিতে কাঁদিতে বাগবাজার বাটি হইতে মা আমাকে ও অন্যান্য সন্তানগণ লইয়া ভাড়া বাড়িতে আসিয়া উঠিলেন। নিজ বাড়িতে আটচালা বাঁধা, 2-3 ভাণ্ডার পোড়া খাদ্য সামগ্রী, মায়ে ভাঁড় খুঁড়ি কলাপাত অবধি সব পড়িয়া রহিল। এখানে আবার নতুন আয়োজন, দ্বিগুণ ব্যয়। কেবলমাত্র আমার কাপড়ের তোরঙ্গ বাক্সগুলি সঙ্গে আনিয়াছিলেন ও কিছু বিছানা। ভিতরে এ বাড়িতে প্রচারক গৃহিণীগণ কাজকর্ম সবই করিতে লাগিলেন। মা জ্বর বিকারগ্রস্ত আমার চতুর্থ ভগিনীকে লইয়া মহা বিব্রত। বাবা এত ব্যস্ত যে অন্দরে আসিবারও তাঁর সময় নাই। সন্ধ্যাবেলা মনে পড়িল, যাহ, কনার বাক্সে তো গাত্র হরিদ্রার উপহারের সরস্বতী হার তোলা হয় নাই। জ্যাঠাইমার লোহার সিন্ধুকে বন্ধ আছে। কে জানে কে আনিবে। অবশেষে সরস্বতী হারও এলো, বিয়েও হলো। বিয়েতে যারা গোলযোগ করবেন বলে এসেছিলেন তারা দেখলেন যে যখন কিছু সুবিধে হলো না, সেরকম কিছু বাধা সৃষ্টি হলো না, বিয়ে নির্বিঘ্নে হয়ে গেল, তখন তারা চুপি সারে বিয়ে বাড়িতে ঢুকে নেমন্তন্ন খেয়ে চলে গেলেন। শরৎ কুমারী এটা শুনেছিলেন। বিয়ে তো হলো, এইবার কোন্নগরে আসা। বাসি বিয়ের দিন কোন্নগরে এলেন। বাসি বিয়ের দিন শোভাযাত্রা করে যখন বরকনে কোন্নগর গ্রামে প্রবেশ করিল, রাস্তা ঘাট বাড়ির ছাদ গাছের ওপর অব্দি লোকের ভিড়। তার আগে চৌঘুড়ি গ্রামের ইতর লোক কেহ কখনো দেখে নাই। ব্যান্ডের বাদ্য 2-1 বার মাত্র শুনিয়াছে। সদর দ্বার হইতে বাহিরে উঠান, দালান, 2 সারি সুসজ্জিত রমণী ও বালক বালিকার দল, তাহার মধ্য দিয়া শাশুড়ি ঠাকুরানী আমাকে ভেতর প্রাঙ্গণে দুধে আলতার পাথরে দাঁড় করাইলেন। সে পাথরখানির ব্যাস 3 হাত পরিমাণ হইবে। বরণ করা হইল। বরণের পর ওপরে বরকনে লইয়া যে রঙিন তক্তায় বসানো হইল, শাশুড়ি ঠাকুরানী আমাকে হীরা মুক্তায় ভূষিত করে যৌতুকের সময় বলিলেন, আমার শ্বশুর এতে মাটির প্রতিমা এনে বসাতেন, আমি আজ জীবন্ত প্রতিমা বসালাম। বস্ত্র পরিবর্তনের সময় আমার দাসীর হাতে যে কাপড় ছিল তাহা পরিতে না দিয়া একখানি পোকায় জীর্ণ কালো পেড়ে নিশান রঙের কাপড় দিলেন। বলিলেন 20-22 বৎসর আগেকার, তখন ছেলে হয় নাই, বউ পরবে বলে তুলে রেখেছিলাম, আজ তা সার্থক হোক। এদিকে বিয়ের পর কোন্নগরে শিবচন্দ্র দেব কিন্তু এক ঘরে হয়ে গেলেন। অবশ্য তাতে ওনার কোনো দুঃখ ছিল না, কারণ তিনি বললেন, যা বাড়িতে এনেছি তাতেই আমি এত খুশি হয়েছি, আমার এক ঘরে হওয়াতে কোনো দুঃখ নেই। বিয়ের পর ফুলশয্যার পরেই তখন ম্যালেরিয়া হলো শরৎ কুমারী দেবের। আর উনি একটু ভালো হতে না হতেই সত্যপ্রিয় দেব আবার ম্যালেরিয়ায় পড়লেন। আর সেই কারণে ওর কলেজ যাওয়া বন্ধ হয়ে গেল। তখন
তিনি বাড়িতে গান বাজনা নিয়ে মেতে উঠলেন। বাড়িতে একটি সঙ্গীত সমাজ স্থাপিত হইল, ওস্তাদ রাখা হইল, বায়া, তবলা, পাখোয়াজ, এসরাজ, বেহালা, হারমোনিয়াম সব জড়ো হইল। পিতার কতকগুলো অর্থদণ্ড করিলেন মাত্র, শেখা যৎসামান্যই হইল। বলিতেন, আমি না শিখি আর সকলে শিখিবে তো? নির্দোষ আমোদে শরীর মন ভালো থাকে। গীত বাদ্য ভালোবাসিলেও নিজেরও সব কিছু আসিত না। 12 টাকা বেতন দিয়া সাহেব সপ্তাহে একদিন আসিয়া হারমোনিয়াম শিখাইত। তেমন কি শিখিলেন? ভাগ্নেরা আমার কাছে সেই গল্প করিলে লজ্জা পাইতেন, তবু তাহাদের লইয়া সঙ্গীত চর্চায় বসিতে ছাড়িতেন না। বলিতেন, ওরাও শিখুক শিখুক। এরপর কলকাতা চলে আসেন ম্যালেরিয়ার কারণে। লিখছেন, দুকড়ি বাবুর বাড়ির নিকট বেচু চাটুর্যে স্ট্রিটে 2খানি বাড়ি একত্র করিয়া ভাড়া লওয়া হয়। একখানিতে সন্তানগণ সহ আমার বিধবা ননদ থাকিতেন, আর একখানিতে শ্বশুর শাশুড়ি ও আমরা দুজন থাকিতাম। সেইখানে ম্যালেরিয়া রোগগ্রস্ত এক ভাগ্নে মারা যাওয়ার পর 26 নম্বর সুকিয়া স্ট্রিট দুকড়ি বাবুর বাড়িতে উঠিয়া যাওয়া হয়। সেখানে আমার প্রথম কন্যা নির্মলা ভূমিষ্ঠ হইয়াছিল। তখন তিনি ম্যালেরিয়ার হাত হইতে উদ্ধার পাইয়া চতুর্থ ভগ্নিপতির পরামর্শে দালালি কাজে নিযুক্ত হইয়াছিলেন। কয়েক মাস ঘুরিয়াই উত্তপ্ত হইয়া সে কাজ ছাড়িলেন। তাহার কিছুদিন পরে আমার শ্বশুর মহাশয় বোর্ড অফ রেভিনিউ অফিসে গোমেজ সাহেবের অধীনে 80 টাকা বেতনে একটি কর্ম করিয়া দেন। ইচ্ছা করিলে শ্বশুর মহাশয় সাব ডেপুটি করিয়া দিতে পারিতেন, কিন্তু একমাত্র পুত্রকে পিতামাতা এক দণ্ড নয়নান্তরাল করিতে পারিতেন না। সেজন্যে কোনো সময় সে সুযোগ ছাড়া হইল। যদিও শরৎকুমারী দেব বলেছিলেন যে কি কারণে ব্রাহ্ম সমাজে ভাঙন হয়েছিল তিনি তারা জানতেন না, কিন্তু তার লেখাতে আবার তিনি তার কথা উল্লেখ করেছেন। আমাদের বিবাহে 1.5 বৎসর পরে খ্রিস্টাব্দ 1878 সালে 2রা এপ্রিল বাংলার 21শে চৈত্র যখন নির্মলার জন্ম হয়, সে সময় কোচবিহার বিবাহ লইয়া আন্দোলন চলিতেছিল। 28শে এপ্রিল নির্মলার জাতকর্মে কলিকাতায় দুকড়ি বাবুর বাড়ি সেই প্রথম আচার্য মহাশয় কেশবচন্দ্র সেন বিনা আমাদের মঙ্গল ক্রিয়া সম্পন্ন হওয়ায় আমার শ্বশুরকুল ও পিতৃকুলে মনান্তর ঘটে। দলাদলির সঙ্গে সঙ্গে এই ভাব বাড়িতে ছিল। তাহার পরই সাধারণ ব্রাহ্ম সমাজের জন্ম। এই দলাদলি লইয়া আমাদের মধ্যে যে সংঘর্ষণ চলিতেছিল, তাহাতে আমাদের পূর্ণচন্দ্র তুল্য দাম্পত্য জীবন মধ্যে মধ্যে রাহুগ্রস্ত হইয়া পড়িত। এখানে বলে রাখি, কেশবচন্দ্র সেনের মেয়ে সুনীতির বিয়ে যখন কোচবিহার রাজবংশে হয়, সুনীতির বয়স তখন কম ছিল এবং সেটা নিয়েই ব্রাহ্ম সমাজে খুব মতবিরোধ ঘটে। এই বিষম দলাদলির অঙ্কুর জানিয়াছি প্রথম যখন আমার বিবাহের বৎসর কলিকাতা মেছুয়া বাজার স্ট্রিটের বাড়িতে বাস করি। সেই সময় ঘন ঘন মিটিং করিয়া সত্যেন্দ্রনাথ ঠাকুর, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারিকানাথ গঙ্গোপাধ্যায়, দুর্গামোহন দাস, রজনীনাথ রায় প্রভৃতি পদস্থ গণ্যমান্য ব্যক্তিগণ একত্র হইয়া আচার্য মহাশয়ের সহিত মহাতর্ক জুড়িয়া দিতেন। ইনি তখন পিতার পাশে উপবিষ্ট থাকিতেন দেখিতাম। গৃহকর্মের অবসরে কৌতূহল পরবশ হইয়া শুনিতে পাশের ঘরে আমার শয়ন ঘর, সেইখানে আসিয়া বসিতাম। শুনিতাম আচার্য মহাশয় চলিয়া গেলেও ঘোর বাগবিতণ্ডা চলিতেছে। ইনিও মধ্যে মধ্যে 2-1টি কথার ফোড়ন দিতেছেন। আমার পিতা আসিলে কেশবচন্দ্র বিরুদ্ধের কথা তাঁর অপ্রিয় লাগিবে, কিংবা রাগী মানুষ শুনিলে হঠাৎ পাছে রাগিয়া ওঠেন ভাবিয়া আমার শ্বশুর মহাশয় স্বেচ্ছায় মিটিংয়ের কোনো কথা বৈবাহিকের কাছে পারিতেন না। কিন্তু ইনি বাবা আসিবা মাত্রই সেই কথা লইয়া বসিতেন। তিনিও জ্বলিয়া উঠিতেন। মাঝে মাঝে বলিতেন, নতুন দলের নেতা কে, যার 7টি বিবাহ, আর একজন যে হন্যে কুকুরের মতো কামড়াতে আসে রাগে?
এইরূপ বচসা আরম্ভ হইলেই আমার শ্বশুর মহাশয় মহা আতঙ্কিত হইয়া উঠিতেন। বিনম্রভাবে বলিতেন, আপনার খাবার সময় হলো, আর বিলম্বে কাজ নেই। অথবা, বেয়ান ঠাকরুন অপেক্ষা করছেন। বাবা অশান্ত মনে চলিয়া গেলে পিতামাতা দুজনেই বুঝাইতেন, কুটুম্ব মানুষের কাছে অপ্রিয় প্রসঙ্গ পাড়িবার দরকার কি। তিনি বলিতেন, যেটি নিয়ে এত নাড়াচাড়া হচ্ছে সবাইকেই জানানো ভালো। এ তো কারো পার্সোনাল ব্যাপার নয়, সামাজিক আন্দোলনে আন্দোলনে বিষ কেটে যেতে পারে, তাহলেই ঠিকটি দাঁড়াবে। কোচবিহার রাজবিবাহের পর প্রচারকগণ ও বাবা যখন ফিরিয়া আসিলেন, সে এক বাক যুদ্ধ কিছুতেই মেটে না। তখন নির্মলা ভূমিষ্ঠ হইয়াছে। বাবা প্রতিদিনই আমাকে দেখিতে আসিতেন। দুকড়িবাবুর বাড়িতে শ্বশুর জামায়ে তর্ক হইত। দুকড়িবাবু কখনো কাহারও কথায় সায় উত্তর দিতেন না। শেষে বাবা বলিতেন, ও ঠিকই হয়েছে, তুমি সেখানে উপস্থিত থাকলে তাহাই বলতে, ধর্মসঙ্গত কাজ হলো কি না। কন্যার ধর্ম বজায় রাখা আগে, না কে কি বলবে সেই ভয় আগে। তুমি ছেলে মানুষ, এসবে ফুলিশের মতো কথা কইও না। ঈশ্বর যার যা ঘটাবেন, কোনো মানুষের সাধ্য নেই তা রোধ করে। এ কথায় আমার শাশুড়ি ঠাকুরানী কিন্তু সায় দিতেন। নিত্য নতুন বিবাদে জড়ো জড়ো হইয়া দিন যায়। গৃহবিবাদ এক বিষম অশান্তি, কাহাকে কিছু বলিবার জো নাই। এই সময় আমার পিত্রালয়ে যাওয়া প্রায় বন্ধই ছিল। আমাকে বিমর্ষ দেখিলে শ্বশুরমহাশয় অনেক উপদেশ, কখনো কখনো বই কিনিতে টাকা দিয়া নৌকাযোগে আমাকে সঙ্গে করিয়া লইয়া যাইতেন, অথবা বালি অবধি রাখিতে তার নিজের গাড়িতে পাঠাইতেন। তথা হইতে পিতার গাড়িতে নারকেলডাঙ্গায় আসিতাম। ফিরিবার সময় পিতা নিজে সঙ্গে আসিয়া দিয়া যাইতেন ও কথাবার্তায় জামাতাকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেন। শরৎকুমারী দেবের যখন 24 বছর বয়স ও সত্যপ্রিয় দেবের 30 বছর বয়স, তখন ওদের একটি পুত্র সন্তান হলো। তার নাম শান্তিপ্রিয়। এই উপলক্ষে তার শ্বশুর বাড়িতে সবাই খুব খুশি হয়েছিলেন, কিন্তু ওই সময় শরৎকুমারী দেবের বাবা কালীনাথ বসু ডায়াবেটিসে মারা যান এবং তারা খুব শোকগ্রস্ত ছিলেন। এই জন্যে ছেলের জন্ম হওয়া ওখানে খুব একটা ওদের আনন্দ দিতে পারেনি। শ্বশুর মহাশয়ের চাপা স্বভাবের আনন্দোচ্ছ্বাস বাহিরে প্রকাশিত হইয়া পড়িয়াছিল। শাশুড়ি ঠাকুরানীর তো কথাই নেই, কেবলই বলিতেন, এতদিনে আমার 70 দোসর হলো, ভাই নেই। আমি যেন পিতাকেই ফিরিয়া পাইলাম, এমনি দুঃখমোচন হইয়াছিল। শান্তিপ্রিয় যখন 3 বৎসরের বালক, আমার তখন বড় ব্যারাম হয়। তিনি আমাকে কলকাতায় আমার মার কাছে রাখিয়া আসেন ও মাতুল ডক্টর ইউকে দাতের উপর চিকিৎসার ভার দেন। শ্বশুর মহাশয় কত অর্থই ব্যয় করিলেন। ভাবিয়াছিলাম, বুঝি পিতা স্নেহের কন্যাকে ডাকিলেন। সে সুখের সংসার ফেলিয়া তখন আমার যাইবার তো ইচ্ছা হয় নাই। তাই এই দুঃখ ভোগ করিবার জন্য বাঁচিলাম বটে, কিন্তু শীঘ্রই বাঁচার আনন্দ বিষাদে পরিণত হইল। সেরে উঠে শরৎকুমারী দেব যখন আবার কোন্নগর গেলেন, তখন ওর ছোট ছেলে মেয়ে কেউ আর ওর সঙ্গ ছাড়ে না। আর উনি ওখানে খুব যত্ন পেতেন শ্বশুর শাশুড়ির কাছে। আর স্বামীও অফিস যাওয়া ছেড়ে দিয়েছিলেন এবং বউয়ের কাছে থাকতেন। এটা দেখে আবার সত্যপ্রিয়ের বন্ধুরা ঠাট্টা করত। তাই তো সত্যপ্রিয় বলতেন, আমি যদি বেরোই আর সেই সময় শরৎকুমারী পরিশ্রম করে, তখন আবার অসুখে পড়বে। তারপরে যখন উনি অফিস বেরোতেন, তখন শ্বশুর শাশুড়িকে বেরোবার আগে বলতেন যেন শরৎকুমারীকে সময় সময় খাবার দেয়া হয়, ঠিক করে দেখা হয়। এ ব্যাপারে শরৎকুমারী বলছেন যে ওনার ভীষণ উনি বিব্রত বোধ করতেন, কারণ ওনার শ্বশুর শাশুড়ি এত যত্ন করতেন যে ওদের কাছে বলাটাই একটা বলার কোনো মানেই হয় না। তো যাই হোক, তো উনি অফিসে যেতেন এবং কিছুদিনের মধ্যেই আবার সেই বছর হয়তো পরিশ্রমে বা ঠিক মতন খাওয়া দাওয়া না করার ফল উনি রিউম্যাটিজমে
ভোগা আরম্ভ হলো সত্যপ্রিয় দেবের। কিন্তু এতটাই খারাপ যে ওকে কোন্নগর ছেড়ে অন্য জায়গায় নিয়ে কলকাতায় নিয়ে আসা গেল না, ওর কোন্নগরেই চিকিৎসা চলতে লাগলো। এদিকে উনি একটু ভালো হতে না হতেই শিবচন্দ্র দেব আমাশায় ভুগতে লাগলেন এবং ওকে কলকাতায় নিয়ে আসা হলো। কলিকাতায় আনিয়া দুকড়ি বাবু চিকিৎসার ব্যবস্থা করিলেন ও তাহার বাটির সন্নিকটে সুকিয়া স্ট্রিটে একখানি ভালো বাড়ি ভাড়া করাইয়া নিজে দেখিতে আসিতেন। এখানে কবিরাজি চিকিৎসা চলিতে লাগিল। শ্বশুর মহাশয় এখানে আসিয়া নির্মলাকে মিস নীলের স্কুলে দিলেন। ইতিপূর্বে সে দুকড়ি বাবুর বাড়ি থাকিয়া জীবনবালার সহিত বেথুন স্কুলে পড়িত। বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে পত্র দিয়া শান্তিকেও পাঠাইলে তিনি সেই লোকের সঙ্গেই তাহাকে সঙ্গে লইয়া আমার শ্বশুর মহাশয়ের কাছে এসে বলিলেন, দাদা এ করেছেন কি, এতটুকু নাতিকে স্কুলে বন্দি করিতে পাঠিয়েছেন? তিনি বলিলেন, ওর মার ইচ্ছে তাই দিয়েছি। তিনি বলিলেন, না না তা হবে না, বাড়িতে আমি পণ্ডিত দেব, তার কাছে পড়বে। শ্বশুর মহাশয় শুনে সন্তুষ্ট হইলেন। তিনিও ছোট ছেলের স্কুল পছন্দ করিতেন না। আমারই ছেলে স্কুলে যাবে। যাইবার সময় বিদ্যাসাগর মহাশয় শান্তিকে বলিলেন, দাদা তুমি দৌরাত্ম্যই করো বুঝি, তাই মা স্কুলে পাঠিয়েছে। 1890-এ শিবচন্দ্র দেব মারা গেলেন। 1891-এ শরৎ কুমারী দেবের ছোট মেয়ে অমলার জন্ম হয়। শাশুড়ি ভেবেছিলেন ছেলে হবে। আমার পিতার মৃত্যুর পর শান্তিপ্রিয় জন্মিয়াছিল, তাই মনে মনে আশা করিয়াছিলেন এবারও একটি পুত্রই জন্মিবে। পরে কন্যা সন্তান হইল দেখিয়া বলিলেন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। এই মেয়ে বৃহস্পতিবারে জন্মিয়াছে, ওর আমার মতো লগ্নে চাঁদ আছে, বড় পয়মন্ত হবে। পরদিন সকালে মুখ দেখিয়া বলিলেন, নির্মলার মতো নাকটি নয়, তা হোক, ও ফ্যাটা নাকি বেটার মা হবে। শরৎ কুমারী লিখছেন যে তার মেয়ে অমলার নামকরণ হলো, তারপরে তার বড় মেয়ে নির্মলার বিয়ে হলো ঢাকাতে। এই সময় খুব ম্যালেরিয়ার প্রকোপ ছিল এবং ম্যালেরিয়ার জন্যে প্রচুর লোক মারা যেত। তো সেই কারণে তারা কোন্নগরের বাস ছেড়ে কলকাতায় থাকতে এলেন। আর কলকাতায় থাকাকালীন শরৎ কুমারীর শাশুড়িও মারা গেলেন। শরৎ কুমারী লিখছেন যে তিনি মারা যাবার পরে শরৎ কুমারী খুব ধার্মিক ও সাংসারিক হয়ে গেলেন। কলকাতায় থাকাকালীন তখন কোন্নগরে বাড়ি খালি ছিল বলে সে সময় খুব চুরি হতো। তার খানিকটা অংশ ভাড়া দেওয়া হলো। যেহেতু কলকাতায় লম্বা সময় তারা থাকতে আরম্ভ করলেন, এক সময় কোন্নগরের বাড়ি বিক্রি হয়ে যায় এবং তারা ক্রিক রোতে জমি কিনে নতুন বাড়ি, সেখানে নতুন বাড়ির কাজ তৈরি হলো। ভক্তিভাজন উমেশবাবু মহাশয়কে গৃহপ্রবেশের দিন উপাসনা করিতে বলিলেন ও এই বাড়ির নাম হইল দেবকুটির। বাড়িতে প্রবেশ করিয়া দেখি উমেশবাবু হলে আসন পাতিয়া উপাসনার জন্য প্রস্তুত, শুধু আমার অপেক্ষায় আছেন, সঙ্গে বালক দেবকুমার। আমাদের দুইজনের পাশে বসিয়া কি গম্ভীরভাবে সুমধুর উপাসনাই করিলেন, কিন্তু উপাসনান্তে আহার না করিয়া ফিরিয়া যাওয়াতে ইনি অতীব দুঃখ প্রকাশ করিলেন। ইহার 8 বৎসর পরে উমেশবাবু জ্যেষ্ঠ পুত্র শ্রীমান সুকুমারের সহিত আমাদের কনিষ্ঠা কন্যা অমলার বিবাহ হইল। ইহার পূর্বেই উমেশবাবু মহাশয় ইহলোক পরিত্যাগ করিয়াছেন। বারবার তাহাকে মনে হইল তিনি ব্রাহ্ম সমাজের মধ্যে উমেশবাবুর উপর যেমন নির্ভর করিতেন, তাহাকে যেমন শ্রদ্ধা করিতেন, এমন আর বোধহয় কাহাকেও নহে। তার বিশুদ্ধ চরিত্রে ও ধর্মভাবে কে না গভীর শ্রদ্ধা করিত। নির্মলার পিতা বলিতেন, ওকেই আদর্শ ব্রহ্মপরায়ণ ব্রাহ্ম বলিতে হয়।
একসময় যখন কোন্নগরের বাড়ি ও ওখানকার সমস্ত বিষয় আশয় বিক্রি হবার কথা হলো, শরৎকুমারী দেব তখনকার তার অনুভূতির কথা লিখেছেন। তার একদমই বাড়ি বিক্রির ইচ্ছে ছিল না, কিন্তু তার স্বামী সত্যপ্রিয় দেব কথা দিয়ে দিয়েছিলেন একজনকে যে অল্প টাকায় তাকে বাড়িটি বিক্রি করবেন। এবং সেই যে বাবা তাকে নীতিপরায়ণ তৈরি করেছিলেন, তিনি বলেছিলেন কথার নড়চড় হবে না। শরৎকুমারী দেব চেয়েছিলেন যে যদি বিক্রি না হয়, কিন্তু তিনি বললেন যে কথা দিয়ে ফেলেছি, এই কথার নড়চড় আমি করতে পারবো না, তোমার জন্য আমি ছোট হতে পারবো না। তখন শরৎকুমারী দেব শেষ রাত্রিরের কথা লিখছেন, পুরো বাড়ি ঘুরছেন একলা, আর ঘুরে ঘুরে পুরনো স্মৃতি রোমন্থন করছেন। কোন্নগরের বাড়ি হইতে সেই বৎসর শেষ উৎসবের প্রীতিভোজনে সকলকে খাওয়াইয়া অনেক রাত্রি পর্যন্ত সমস্ত বাড়িখানা দেখিতে দেখিতে নিজের জীবন গ্রন্থখানা পুনরাবৃত্তি করে প্রাণের অস্থি পঞ্জর যেন চূর্ণ হইতে লাগিল। যেখানে নববিবাহিত বধূবেশে স্নেহময়ী শাশুড়ি ঠাকুরানীর সযত্নে বাহুবেষ্টনের মধ্যে, ননদিনীগণের মধুময় আদর বাণীর মধ্যে, আত্মীয় কুটুম্বিনীর হর্ষ কল্লোলের ভিতরে প্রাণের আবেগোচ্ছ্বাসে গৃহপ্রবেশ করিয়াছিলাম, কল্য রজনী প্রভাতে চিরদিনের জন্য সে স্থান হইতে বিচ্ছিন্ন হইব। আমার সযত্ন সুসজ্জিত শয়নকক্ষ, প্রসাধন কক্ষ, তার সুপ্রশস্ত পুস্তিকাগার কি মনোযোগের সহই সুসজ্জিত করিয়াছি। অমুক স্থানে পুত্র ভূমিষ্ঠ হইয়াছে, অমুক স্থানে শ্বশুর মহাশয় বসিয়া উপাসনার পর কত ধর্মোপদেশ দিয়াছেন, অমুক স্থানে সঙ্গিনী সঙ্গে কত হাস্যমদে পুলকিত হইয়া বেড়াইয়াছি। ওই আমার সহস্ত রপিত আম্রতরু, এই আমার সহস্ত খোদিত অক্ষর নিচয়, এইখানে কনিষ্ঠা তনয়ার জন্ম, ওইটি ছোট দিদির ঘর, ওইটি বড় দিদির ঘর। কাল ইহার আমাদের থাকিবে না, অন্যের মনে করিয়াও যেন প্রাণ ফাটিয়া যাইতে লাগিল। ওই সেই বড় রান্নাঘর, যেখানে বাসি বিয়ের দিন সন্ধ্যেবেলায় সমবয়স্কাগণ আমার হাত ধরিয়া অন্ন ব্যঞ্জন দেখাইতে লইয়া গেল। পর্বত প্রমাণ অন্নের রাস, বড় বড় গামলার মতো খোরায় খোরায় ব্যঞ্জন, প্রকাণ্ড পেতলের থালায় রাশি রাশি ভাজা তরকারি। ভাবিলাম, বাবা এত খাবে কে? কত লোকের আয়োজন তখন তাহা বোধাতীত ছিল। এই পুষ্করিণীতে স্নান করিতে যাওয়ায় কত কাণ্ড কারখানা। ওখানে বসিয়া শ্বশুর মহাশয় আমার পাঠ বলিয়া দিতেন, হস্তাক্ষর সংশোধন করিতেন, কি কোমল ভাবে অধ্যাপনা করিতেন তাহা বুঝাইবার নহে। তিনি পড়াইতে গেলে জিওমেট্রি পড়াইতে বসিতেন, তাহা আমার ভালো লাগিত না, মুখস্থ হইত না। শ্বশুর মহাশয় ইংরেজি ধর্ম পুস্তকের কিছু কিছু পড়াইতেন ও ব্যাখ্যা করিয়া বুঝাইতেন, সেগুলি আজও কণ্ঠস্থ হইয়া রইয়াছে। সে রাত্রি পুত্র শান্তিপ্রিয় কোন্নগরের সেই বাড়িতে ছিল। সেই ঘরে তাকে খাওয়াইয়া শোয়াইয়া সমস্ত আসবাবপত্র নিলাম করিয়া যখন পরদিন বাড়ি হইতে তাকে সঙ্গে লইয়া বাহির হইলাম, চোখ মুছিলাম, ভাবিলাম পুত্র সহিত এক ঘর ত্যাগ করিয়া আর এক ঘরে স্বামীর নিকট যাইতেছি। এত কান্না আসে কেন? এ তো সৌভাগ্য মনে করা উচিত। আর পশ্চাৎ ফিরিয়া গৃহের দিকে চাহিলাম না। আসিয়া পুত্রের কাছে গাড়িতে বসিলাম, সেই জন্মশোধ শ্বশুরের ভিটা ছাড়িলাম। এই সময়টা যে কত সেকেলে ছিল, শরৎকুমারী একটি ঘটনার কথার মাধ্যমে সেটা বুঝিয়েছেন। শরৎকুমারীর বড় ননদ, সত্যপ্রিয় দেবের বড় দিদির স্বামী, বেঙ্গলির সম্পাদক গিরিশ ঘোষ যখন মারা যান, তারপরে সেই দিদি তার সন্তানদের নিয়ে কোন্নগরে থাকতে আসেন। আর তার যে বড় ছেলে, সে কিন্তু সত্যপ্রিয় দেবের চেয়েও বড় ছিল, কিন্তু তার অল্প বয়সে, 15 বছর বয়সে তার বিয়ে হয়ে যায়। তো তার
যে এই ছেলেটির যে বউ অর্থাৎ সত্যপ্রিয় দেবের যে ভাগ্নে বউ, সেই ছোট মেয়েটি বাকি মহিলাদের সঙ্গে পুকুরে চান করতে গেছেন এবং কিছুভাবে তার পাটা ফসকে যায় এবং সে প্রায় ডুবে যাচ্ছিল। তখন বাকি যারা অন্যান্য মহিলারা তার সঙ্গে ছিল তারা সবাই ডুবে গেল বলে চেঁচাতে লাগলো। আর সত্যপ্রিয় দেব সেই কথা শুনে ছুটে এসে তাড়াতাড়ি সেই জামা কাপড় শুদ্ধ একেবারে জলে নেবে তার চুলের মুঠি ধরে তাকে তুললো, জল থেকে তুললো, সে বেঁচে গেল। কিন্তু তারপর কি হলো সেটা শরৎকুমারী লিখছেন। ইহাতে পাড়ার মুরব্বীরা বড় তিরস্কার করিয়াছিল। ইনি রূঢ় কথা কখনো কাহারও মুখে হইতে শুনেন নাই। রাগে অভিমানে না খাইয়া পড়িতে গেলে শাশুড়ি ঠাকুরানী কারণ জানিয়া শ্বশুর মহাশয়কে বলেন। তিনি উক্ত মাতব্বরদের ডাকিয়া উপদেশ ছলে তিরস্কার করিলে তখন আমার শাশুড়ি ঠাকুরানী পুত্রকে খাওয়াইতে পারিয়াছিলেন। পরদিন কলিকাতা হইতে বড় ভাগিনী আসিয়া সব শুনিল ও তৎক্ষণাৎ বধূকে আদেশ করিল, মামা বাবু তোমার প্রাণ রক্ষা করিয়াছেন, তুমি তার পদস্পর্শ করে প্রণাম করে কৃতজ্ঞ হও। মামা শ্বশুর ছোঁয়ায় দোষ তাহলে ওরা কাটিয়ে দিতে পারবেন। অগত্যা বধূ স্বামীর আদেশে তাহাই করিলে, আর কেহ কথা কহিলেন না। শরৎকুমারী দেব সত্যপ্রিয় দেবের মৃত্যুর কথা লিখেছেন। শেষ জীবনে তিনি যেন বুঝিতে পারিয়াছিলেন তাহার মহাপ্রস্থানের দিন সন্নিকট। রুগ্ন সন্তানের উপর কোনো ভার রাখিয়া যাইবেন না। পুত্র বিদ্বান কিন্তু উপার্জন ক্ষম নহে। তাহার ভবিষ্যৎ জীবনে যাহাতে গ্রাসাচ্ছাদনে কোনো কষ্ট না হয় সেজন্য প্রাণপণ পরিশ্রম করিয়া তাহার কোন্নগরের বাড়ি বাগান ইত্যাদি বিক্রয় করিয়া তাহার একটি কায়েমি আয়ের ব্যবস্থা করিতে ব্যস্ত হইয়া পড়িয়াছিলেন। সকল আয়োজনই প্রায় শেষ হইয়াছিল, কিন্তু সম্পূর্ণ করিয়া যাইতে পারেন নাই। মৃত্যুর পূর্বদিন নির্মলার বাড়ি সংক্রান্ত কার্যে আলিপুর যাবেন বলে স্নানাগার থেকে বেরিয়ে বললেন, ভাত হলেই আমায় দাও, আর আজ নিতুর জন্মদিন মনে আছে তো, পায়েস করে দিও পরে। আমি বললুম, দুধ চড়িয়েছি, পায়েস হলে তোমায় ভাত দেব। তিনি বলিলেন, না, শুধু যা তরকারি হয়েছে তাই দিয়ে ভাত দাও, বলকা দুধই ভাত দিয়ে খাবো, শীঘ্র দাও। আমি অমলাকে ভাত দিতে বলে কিসের টাকা নিতে ওপরে এলাম। মেয়েরা দুধ মিষ্টি দিয়েছে খেয়ে আচমন করছেন। আমি এসে বললাম, এক্ষুনি খাওয়া হয়ে গেল, এই আমি আসছি। বললেন, মেয়েরা ছিল যা দেবার দিয়েছে। খেয়ে বাহির হইয়া গেলেন। 5টার সময় নিচে এসে দেখি তিনি এসেছেন, ঝি বামন তখনও আসে নাই। নিজেই তাড়াতাড়ি উনান ধরাইয়া তাহার জন্য খাবার তৈয়ারি করিতে বসিলাম। রেকাবি মাজা ছিল না, নিজেই কাবাড থেকে প্লেট নিয়ে টেবিলে রেখে বললেন, চটপট দাও, অনেক ঘুরেছি, খেয়ে একটু জিরিয়ে নি, সন্ধ্যায় নিতুর জন্মদিনে নাচ জামাই উপাসনা করিবেন। আমি বললাম, নববিধানীর উপাসনায় মন উঠবে তো? বললেন, তুমি তো নববিধানী, তাহলেই হলো। সন্ধ্যায় দালাল আসবে, বাগানের কথা বলবে, আমি সেই সময় বৈঠকখানায় থাকবো, কখন আসে। গানের সময় চেয়ে দেখি এসে বসেছেন। উঠে ভাবছি বলবো, কি করেছো, নববিধানীর উপাসনা শুনেছো, তাহলে আর বেশি দিন বাঁচবে না দেখছি। ফিরে দেখি কখন নেমে গেছেন। পরদিন সকালেও লোক না আসাতে নিজেই কাজ সারতে সারতে দেখি বেলা 7টা বেজে গেছে, তখনও বাথরুম থেকে বেরোননি। ওখানে কে ছিল তাকে বললাম, দেখ তোরে নির্মলা, এত বেলা হলো এখনো কেন বেরুলেন না? নির্মলা দরজার ফাঁক দিয়ে দেখে বাথরুমের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। জ্ঞান আর হলো না। নির্মলার ডাকে পূর্বে কেবল সাড়া দিয়েছিলেন, ভিতরে তখন বেশ জ্ঞান ছিল, আর চোখের দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তখনও ভাবছি এইবার জ্ঞান হলো বলে। যখন নাচজামাই ডাক্তার নিয়ে এলেন, বিধান দেখে বলে গেলেন, ঘাড়ের শির ছিঁড়ে গেছে। তখনই অন্ধকার দেখলুম। সেই দিনই যে চলে যাবেন তা ভাবিনি। ইদানিং পুত্রের অসুস্থতার জন্য নানারূপ চিকিৎসার ব্যবস্থা করিয়াও কোনো সুফল না পাইয়া একমাত্র পুত্রকে রাখিয়া কিরূপে ইহলোক ত্যাগ করিতে পারিবেন, সেজন্য তিনি অত্যন্ত চিন্তাকুল হইয়া পড়িয়াছিলেন।
তাহার সেই ইচ্ছা ভগবান পূর্ণ করিলেন। শরৎ কুমারী তাঁর লেখাটি শেষ করেছেন আমার জীবন কাহিনী বলে একটি কবিতা দিয়ে। সেখানে তিনি তার পুরো জীবনের সুখ দুঃখ, তার সবকিছু অনুভূতি তার মধ্যে ব্যক্ত করেছেন। শরৎ কুমারী দেবের শ্বশুর শিবচন্দ্র দেবকে কোন নগরের জনক বলে মানা হয়। তার সম্বন্ধে দীনবন্ধু মিত্র লিখেছিলেন, কায়স্থ নিবাস কোন নগর বিশাল, স্থিত যথা শিবচন্দ্র পুণ্যের প্রবল, শিশু পালনের পিতা প্রশান্ত স্বভাব, সুশিক্ষিতা 6 কন্যা ভারতীয় ভাব। শুধু 6 কন্যাই নয়, শিবচন্দ্র দেব তার পুত্রবধূ শরৎ কুমারী দেবকেও পড়াশোনা করিয়েছিলেন। তাকে যা পড়াতেন সেটি শরৎ কুমারী লিখেছেন যে তিনি জ্যামিতি করাতেন, তার ভালো লাগতো না। শ্বশুরবাড়িতে তিনি মানে শরৎ কুমারী যেরকম অপরিসীম ভালোবাসা পেয়েছেন, তখনকার দিনে 19 শতকে একজন পুত্রবধূ সেটা কল্পনাও করতে পারত না। শ্বশুরের সঙ্গে তার এত ভালো সম্পর্ক ছিল যে তিনি যে তার কাছে শুধু পড়েছেন তাই নয়, লোক সম্মুখেও তারা যখন কথা বলতেন, অন্য লোকে যারা আশেপাশে থাকতো তারা খুব আশ্চর্য হতো এবং তারা ভাবতো যে অন্যরা কেন এরকম, অন্যদের মধ্যে কেন এরকম শ্বশুর আর বউয়ের সম্পর্ক হয় না। আমার সংসার রচনা করেছিলেন শরৎ কুমারী তার শ্রাদ্ধবাসরে পড়ার জন্য, কিন্তু তিনি নিজেই জানতেন না যে এটি তার কত মূল্যবান লেখা। বাবা কালীনাথ বসু কেশবপন্থী ছিলেন, আর শ্বশুর ও স্বামী সাধারণ ব্রাহ্ম সমাজের। এই দুই পক্ষের মাঝখানে পড়ে শরৎ কুমারী দেব কি অসহ্য মানসিক যন্ত্রণা পেয়েছিলেন। তিনি এতটাই যন্ত্রণা পেয়েছিলেন যে লিখেছেন যে এক এক সময় বিরোধ এত চরমে উঠত যে তার বাপের বাড়ি যাওয়াও বন্ধ হয়ে যেত। ছোট ছোট ঘটনার মাধ্যমে তিনি এই বিরোধ তুলে ধরেছিলেন। যেমন তার মেয়ের নামকরণে এসে বাবা কালীনাথ বসু যখন দেখলেন যে তার দলের অর্থাৎ কেশবচন্দ্র সেনের দিকের কোনো লোককে নেমন্তন্ন করা হয়নি, তিনি মিষ্টি পর্যন্ত না খেয়ে চলে গিয়েছিলেন। শরৎ কুমারী দেব শুধু যে অনেক ব্রাহ্ম নেতার সংস্পর্শে এসেছিলেন তা নয়, বিদ্যাসাগরের কথাও তিনি উল্লেখ করেছেন। শরৎ কুমারী দেব ইংরেজি জানতেন, বাংলা জানতেন, সেলাই খুব ভালোবাসতেন, জ্যামিতি একদম ভালোবাসতেন না। তিনি চেয়েছিলেন সবাইকে নিয়ে একসঙ্গে শান্তিতে থাকবেন, কিন্তু সেটা তার ভাগ্যে হয়ে ওঠেনি। শরৎ কুমারী দেবীর মৃত্যু হয় 1941 সালে। 19 শতকের মহিলাদের আত্মজীবনী নিয়ে এই সিরিজ আপনাদের কেমন লাগছে তা আমাদের জানাবেন। যারা নতুন দেখছেন আর আগেকার পর্বগুলি যারা দেখেননি তাদের জন্যে কয়েকটি লিঙ্ক দেওয়া হলো। ভালো থাকবেন।